আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখনও পর্যন্ত আপনাদের আশীর্বাদ ঠিকভাবে পেলাম না। জানি না আমি আপনাদের সামনে এই সমস্ত গল্পগুলো ঠিকঠাক মতোভাবে উপস্থাপন করতে পারছি কি না। কোনো লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব আমার বৃদ্ধি হয়নি সেভাবে। আশা করি আপনাদের মান রাখার জন্যে আমি যথেষ্ট চেষ্টা করব এবং আপনাদের আশীর্বাদ ছাড়া আমার সাফল্য পাওয়া খুবই দুষ্কর। সুতরাং আপনাদের আশীর্বাদ সবসময় মাথায় রাখবেন এই আশা করি। আজকে একটা নতুন ভূতের গল্প আপনার সামনে উপস্থাপন করব। কাঁসারি ভূত। তালপাটি খাল কল কল শব্দে গান করতে করতে বয়ে যাচ্ছে আপন মনে নদীর সাথে কোলাকুলি করতে। এই খাল যেন বাহু প্রসারিত করে আর এক খাল দিয়ে দ্বিতীয়ার চাঁদের মতো আগলে রেখেছে একটি গ্রামকে। দ্বিতীয় খাল মিশেছে তালপাটি খালে। চাঁদের মতো বক্র বলে দ্বিতীয় খালের নাম চাঁদের খাল বা চাঁদার খাল। দুটো খাল দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। দ্বীপ বললে ভুল বলা হবে না। সুনিবিড় সবুজ গাছপালায় ঘেরা গ্রামটি জেগে ওঠে ভোরের নরম রোদে, পাখির কলতানে। দুই খালের সংযোগস্থলে বিশাল বটগাছ ও মাঠ, এবং তার পাশ দিয়ে দূরে চলে গেছে সরপিল রেখার মেঠো পথ। প্রতিটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে বা ঝড় বৃষ্টিতে রোদে বিশ্রামের জন্যে বটগাছের তলায় বসে আশ্রয় নেয়। কাছেই বিশাল দিঘি। গ্রামের লোকদের পানীয় জলের প্রয়োজন মেটাতে এই পুকুর খনন করে দিয়েছিলেন জমিদার। বৈশাখ মাস, প্রখর রোদে সারা গ্রাম নিশ্চুপ। গাছের অলস ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পূর্ব দিকে। সূর্য মাঝ আকাশ থেকে সরে যাচ্ছে পশ্চিমে। হঠাৎ আকাশ ঠেকে গেল কালো মেঘে। শুরু হলো কালবৈশাখীর রুদ্র রূপ। বগলে ছাতা, ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়স্ক একজন লোক হেঁটে যাচ্ছিলেন পথ দিয়ে। বৃষ্টি পড়তে থাকায় তিনি আশ্রয় নিলেন বটগাছের তলায়। বটগাছের আড়াল থেকে কণ্ঠস্বর ভেসে এলো। নাকি সুরে কে যেন বলল, নায়েব, যাচ্ছ কোথায়? জমিদারের নায়েব যুগলচরণ ভালো করে তাকিয়ে দেখলেন কেউ তো নেই। আবার কণ্ঠস্বর ভেসে এলো, নায়েব বাবু, খুব ভয় করছে বুঝি? ভয়ের বা কি আছে? তুমি জমিদার বাবুর নায়েব। তোমাকে দেখলে বরঞ্চ প্রজারা মান্য করে, ভয় করে। তোমাকে খুব চিন্তান্বিত মনে হচ্ছে যেন। যুগলচরণ ভয় পেলেন। তিনি শুনেছেন এখানে নাকি ভূত থাকে। ভূতকে অনেকে দেখেছে রাত্রে কাছাকাছি অঞ্চলে ঘোরাফেরা করতে। তার সমস্ত শরীর ছেঁড়া, তালি দেয়া কাপড়ে ঢাকা, মাথায় ঝাঁকড়া চুল, বিভৎস দেখতে তার মুখ। গ্রামের রাশেদ ও হরিপদ ছিঁচকে চোর। রাতে তারা চুরি করতে বেরিয়েছিল। গভীর রাত, গ্রামের একটা বাড়ির জানালা খোলা। ঘরে ভেতর ছোট্ট শিশুকে কোলে নিয়ে তার মা বসে আছেন। ঘরে জ্বলছে হ্যারিকেনের অস্পষ্ট আলো। মা শিশুর মাথায় জলের পটি দিচ্ছেন। শিশুর বাবা বলছেন, রোগটা কঠিন, অনেক টাকার ওষুধ কিনতে হবে। আমরা তো খুব গরিব, ওষুধ কেনার কোনো টাকা নেই। খোকাকে হয়তো আর বাঁচানো যাবে না। বাগানে একাধিক কলা ফলেছে, কাল হাটে বেচে যা পাবো তাই দিয়ে ওষুধ কিনব। রাশেদ ও হরিপদ জানলার ধারে আড়াল থেকে কথাগুলো শুনছিল। রাশেদ বলল, হরিপদকে এখন পর্যন্ত কিছুই হাতাতে পারলাম না, কলা কাঁদিটা কেটে নিয়ে গেলে কেমন হয়? হরিপদ বলল, ভোর হতে আর দেরি নেই, দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল, কলাটা কাঁদিটা পেড়ে নিয়ে সরে পড়ব। কলা কাঁদি কেটে হরিপদ কাঁধে তুলেছে, এমন সময় রাশেদ পিছন ফিরে দেখে কম্পিত গলায় বলল, কে কে তুমি? ভূত ভূত। রাশেদ দেখল বিভৎস দেখতে
কে ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। তাদের মুখ থেকে কথা আর বার হলো না। কলা কাঁদি কাঁধ থেকে ছিটকে পড়ল দূরে। রাশেদ ও হরিপদ দুজনেই মূর্ছা গেল। ভোর হলো, তাদের জ্ঞান ফিরল বেলায়। গ্রামের লোকেরা তাদেরকে পাকড়াও করে জমিদারের কাছে ধরে নিয়ে গেল। তারা সমস্ত কথা খুলে বলল জমিদারকে, কিন্তু কলা কাঁদি চুরির কথা স্বীকার না করে ভূতের ঘাড়ে চাপিয়ে দিল। তারা বলল যে বেড়াতে বেরিয়েছিল রাত্রে, গরমে ঘুম হচ্ছিল না তাই। হরিপদ বলল, আমরা যে মিথ্যে বলিনি তার প্রমাণ জানালার ফাঁক দিয়ে 1 টাকার একটি রৌপ্য মুদ্রা ঘরের ভেতর ছুঁড়ে দিয়েছিল ভূত। টাকার অভাবে গরিব লোকটি তার খোকার জন্য ওষুধ কিনতে পারছিল না, তাই দেখে মূর্ছা গিয়েছিলাম। কলাকাঁদির মালিক এই কথা সত্যি বলে মেনে নিয়েছেন। যুগলচরণ দীর্ঘ সময় চিন্তা করে বললেন, চিন্তা তো হবেই, জমিদারবাবুর মেয়ের বিয়ের বলে কথা। জমিদারবাবুর মেয়ের বিয়েতে তোমার চিন্তার কি আছে? ঠিক চিন্তাই নেই, ব্যস্ত আছি। ব্যস্ত কেন? কাঁসারিপাড়ায় যাচ্ছিলাম কাঁসার বাসন ভাড়া নেওয়ার জন্য। বিয়ের দিনে কাঁসার বাসন অতিথিদের খাওয়ার পরিবেশন করা হবে। খিলখিল করে হাসির শব্দ শোনা গেল। কিছু সময় পরে বলল, এই কথা, তোমার কত বাসন লাগবে তা কাগজে লিখে ও 5 শিকা সাথে দিয়ে যেদিন বাসনের প্রয়োজন হবে তার আগের দিন সন্ধ্যায় এই বট গাছের তলায় রেখে দেবে। ভোরে এসে দেখবে প্রয়োজন মতো বাসন এখানে রয়েছে। কাজ হয়ে গেলে বাসন পরিষ্কার করে এখানে রেখে যাবে। যুগলচরণ বললেন, তুমি কে? সে কথা জেনে তোমার কি লাভ, বাসন পেলেই হলো। যুগলচরণ ভাবলেন, ভূতেরা সত্যি কথা বলে কিনা পরীক্ষা করে দেখলে কেমন হয়। জমিদারবাবুর মেয়ের বিয়ের আগের দিন সন্ধ্যায় যুগলচরণ তাই করলেন এবং পরের দিন ভোরে গিয়ে দেখলেন তাদের প্রয়োজন মতো বাসন বটগাছের তলায় রয়েছে। এই কথা দ্রুত জানাজানি হয়ে গেল গ্রামে। লোকে বলতে থাকলো, বটগাছে থাকে কাঁসারি ভূত, তাই সে কাঁসার বাসন যোগান দেয়। এবার যার যত বাসন দরকার হয় এখান থেকে 5 শিকা খরচ করলেই পেয়ে যায়। ভূতের নাম শুনলে যে কোনো লোকেরই গায়ে কাঁটা দেয়, তবে কাঁসারি ভূতকে কেউ তেমন ভয় করত না, কারণ সে কোনো লোকের ক্ষতি করেছে বলে শোনা যায়নি। সে কাউকে ভয় দেখায় না। লোকে গভীর রাতে তার মুখোমুখি হলে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়ে। কাঁসারি ভূতকে নিয়ে কোনো কবি ছড়া লিখে ফিরলেন, ভূত দেখলে কাঁপতে থাকে ভয়ে সবার পিলে, ঢ্যাঙা বেটে কালো সাদা কেউ বা হাড় গিলে, ভূতরা হয় দুষ্ট পাজি কেউ বা রোগা হাজা, সব ভূতেদের সেরা ভূত কাঁসারি ভূত রাজা। বটগাছের সামনের মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন বিকেলে আসে খেলতে। কেউ কেউ আবার ছড়াটি সুর করে বলে। বটগাছের আড়াল থেকে কাঁসারি ভূত জোরে জোরে বলে, বাহ বাহ বাহ, এরপরে খিলখিল শব্দে হাসে। কাঁসারি ভূত কখনো লজেন্স খেলার বল এনে রেখে দেয় বটগাছের তলায়। গ্রামের লোকেরা তাকে অশরীর দেবতা ভেবে ফল মূল দুধ প্রণামের জন্য টাকা পয়সা রেখে বটগাছের গোড়ায় পুজো দেয়। এইভাবে হয়ে গেল গ্রামের লোকজনদের, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েদের আপনজন এই ভূত। একদিন একটি ছোট্ট মেয়ে খেলার মাঠে এসে বলল, ভূত কাকু, ভূত কাকু কেমন আছো? ভালো? কোথায় থাকো দেখিনি তো, ফর্সা না তুমি কালো? কাঁসারি ভূতের গলা ভারী হয়ে আসে মেয়েটির কথা শুনে। ঝাপসা হয়ে আসে তার চোখ। ছোট শিশুদের দেখলে সে আর স্থির হয়ে থাকতে পারে না। তার ইচ্ছে করে ছুটে গিয়ে তাদের আদর করবে, কিন্তু থমকে সে দাঁড়ায়। মানুষের কাছে তার যে যাওয়া বারণ। তারা তাকে দেখলে ভয় পাবে, ঘৃণা করবে। সে কান্না বিজড়িত গলায় বলল, ছোট্ট সোনা মন যে আমার দুঃখে ভরা নদী, হারিয়ে গেছে আমার খুকু, পেতাম ফিরে যদি। মনের কথা মনেই থাকে, বলবো আমি কাকে, তোমরা যখন খেলছো মাঠে পাই খুঁজে আমি তাকে। শীতকাল, জাঁকিয়ে শীত পড়েছে। রাত্রে ঝড় বৃষ্টি হলো। প্রবল ঝড়ে গাছপালা বাড়ি ভেঙে গেল। পরের দিন লোকজন দেখলো বটগাছ ভেঙে পড়ে গেছে খেলার মাঠে। চাপা পড়ে আছে সেই গাছের তলায় কাঁসারি ভূত। কাঁসারি ভূতের খবর পেয়ে গ্রামের পর গ্রাম উজাড় করে ছুটে এলো মানুষ। ভূতের গল্প শুনেছে, কিন্তু কেউ আগে ভূত দেখেনি জীবিত বা মৃত অবস্থায়।
আগে লোকের ধারণা ছিল যে ভূত অশরীরী, তার মৃত্যু নেই, হয়তো মুক্তি পেয়ে অন্য কোনো জগতে চলে যায়। অজস্র লোক এসে ভিড় করলেও সাহস করে কেউ বটগাছের কাছে গেল না। যদি ভূত আবার জেগে ওঠে বা কারো শরীরে ভর করে। ছুটে এলেন থানার দারোগা মৃত ভূতকে দেখতে। তখন ব্রিটিশ রাজত্ব চলছে। দারোগাকে দেখে সবাই পথ ছেড়ে দিল। তার সাথে আছেন কয়েকজন সিপাহী। দারোগা সিপাহীদের আদেশ দিলেন বটগাছ সরিয়ে ভূতের মৃতদেহ উদ্ধার করতে। সিপাহীদের মধ্যেও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভূত ছুঁলে যদি কোনো অঘটন ঘটে। ভয়ে ভয়ে সিপাহীরা বটগাছ সরাতেই দারোগা চেঁচিয়ে উঠলেন, ও মাই গড, এ তো ভূতনাথ। গ্রামের জমিদার বাবুও ছুটে এসেছেন ভূত দেখবেন বলে। তিনি এগিয়ে গিয়ে দারোগাকে জিজ্ঞেস করলেন, ভূতনাথ কি কাঁসারি ভূতের আর এক নাম? দারোগা তার হাট খুলে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে কিছু সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। এরপর বললেন, আমি আগে যে থানার দায়িত্বে ছিলাম সেখানে ছিল ভূতনাথের বাড়ি। সুখী পরিবার, বউ ও ছোট্ট ফুটফুটে কন্যা সুক্কিকে নিয়ে তার ছিল সংসার। গ্রামের বেশিরভাগ বাড়ি হয় খড়ের বা টালির বা টিনের। ভূতনাথের ছিল খড়ের বাড়ি। তখন গ্রীষ্মকাল, সূর্য মাথার উপর। ভূতনাথের বউ উনুনে রান্না করছিল রান্নাঘরে খড় ঘুঁটের জ্বালানি দিয়ে। কাছে খেলছিল সুক্কি। অসাবধানে উনুনে আগুন লাগে ঘরের চালে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় চারিদিকে। ভূতনাথ কাছাকাছি কোথাও ছিল। অনেক চেষ্টা করেও আগুনের হাত থেকে সে বাঁচাতে পারল না তার বউ আর সুক্কিকে। আগুনে ঝলসে গেল তাদের শরীর। দীর্ঘ চিকিৎসার পর সে সেরে উঠল, কিন্তু তাকে দেখতে বিভৎস হয়ে গেল। ঠোঁট ছোট হয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে। তার দাঁত, নাকের কিছুটা অংশ ছোট হয়ে গেছে। মুখমণ্ডল হয়ে গেছে কদাকার। বেঁকে গেছে দু হাতের আঙুল। রাস্তায় বার হলে ছোট ছোট ছেলেমেয়েরা দেখে তাকে ভয় পেত বলে তাকে ভূত বলে ডাকত। সে বঞ্চিত হলো পাড়া প্রতিবেশী, গ্রামের লোকের সহানুভূতি, ভালোবাসা থেকে। কেউ বুঝল না তার মনের দুঃখ। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে দেখলে তার প্রিয় খুব স্নেহের সুক্কির কথা মনে ভিড় করত। তাদের আদর করতে এগিয়ে যেত। লোকে বলতো তার মৃত কন্যার আত্মা তার শরীরে ভয় করেছে। শেষে সে বাধ্য হলো দিনের বেলা ঘরের বাইরে পা না রাখতে। অবশেষে একদিন সে গ্রাম থেকে উধাও হয়ে গেল। লোকে ভাবলো হয়তো সে মরে ভূত হয়ে গেছে। এখানে এই বটগাছের বিশাল কোটরে সে আশ্রয় নিয়েছিল নিশ্চয়ই। রাতে বার হতো খাওয়ার প্রভৃতির সন্ধানে। লোকে তাকে দেখলে মনে করত ভূত। জমিদারও বললেন, কাঁসর বাসন সে কোত্থেকে পেল? দারোগা কিছু সময় চিন্তা করে বললেন, থানায় রেকর্ড আছে বেশ কয়েক বছর আগে বটগাছের কাছ দিয়ে যে তালপাটি খাল বয়ে যাচ্ছে, সেই খালে এখানের কাছাকাছি কোথাও কাঁসার বাসন ভর্তি একটা নৌকা ডুবে যায়। নৌকাটা যাচ্ছিল কাছের তেখালি নামক বাজারে। দেখা যাচ্ছে গাছের কোঠরে অজস্র কাঁসার বাথন, যা নৌকা ডুবে যাওয়ায় খাল থেকে সংগ্রহ করেছিল বলে আমার ধারণা। বেচারি খুব দুঃখী ছিল। শুনেছি সে ছিল সৎ, ভালোবাসত শিশুদের। দারোগা ও সিপাহীরা মৃতদেহ নিয়ে চলে গেলেন। অনেক শিশুরাও এসেছিল তাদের বাবা মা দাদা দিদার সাথে ভূত কাকুকে দেখতে। তাদের দু চোখ জলে ভরে হয়ে গেল। ভেঙে পড়া বটগাছের পাতা বেরিয়ে গড়িয়ে পড়ছে চোখের জলের মতো শত শত শিশির বিন্দু। কাঁসারি ভূত মারা গেছে। পৌষ মাসের শেষ, পৌষ পার্বণের দিন। আজও সেখানে প্রতি বছর সকালে কাঁসারি ভূতের স্মরণে পৌষ সংক্রান্তির দিন যে মেলা হয় তা কাঁসা ধোয়ার মেলা নামে খ্যাত। যেখানে বটগাছের কোঠরে কাঁসারি ভূত থাকতো, সেখানে গিয়ে কোনো শিশু যদি বলে, ভূত কাকু ভালো আছো তো, তালপাটি খালের ঢেউয়ের থেকে গড় গড় শব্দের মাধ্যমে গম্ভীর আওয়াজ ভেসে আসে, বলতে চায়, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। খালের জলে শুশুকু ফুস করেও ভেসে ওঠে। আবার ডুবে গেলে বড়রা উল্লাসে হাততালি দিয়ে চিৎকার করে বলে, ওই তো কাঁসারি ভূত। আমাদের কথা ভুলতে পারেনি বলে শুশুক হয়ে থেকে গেছে। ভূতের যে মৃত্যু নেই, মরতে পারে না কখনোই। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।